মানে আমি হেভি ওয়েট ভাই, আমি হাত মেলাতে পারবো না। আমি হেভি ওয়েট ভাই, আমি কিন্তু যেখানে সেখানে ঢুকে পড়তে পারবো না, চা খেতে পারবো না, জল খেতে পারবো না, রাস্তায় নেমে বসে পড়তে পারবো না। ভোটের আগে অবশ্য এখন গিয়ে কেউ রুটিও বেলে দিচ্ছে, কেউ বাপরে, কেউ দাড়িও লুচি বেলছে, কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে, কেউ ঘুটে সাজিয়ে দিচ্ছে, এগুলো করছে। রাজনা হালদার কি এরকম কিছু করবে? আমরা কাজ করতে পারছি না, আমাদের কাছে টাকা আসে না, ফান্ডিং আসে না। তার তৃণমূলের বিধায়িকার কাছে ভালো ফান্ডিং যদি এসে থাকে, আমার কাছে ধরে নিলাম মানুষ ভাববে যে নির্দল আসবে না, তৃণমূলের কাছে তো এসেছিল, তৃণমূল সেটাকে কি ব্যবহার করেছে? সিরিয়ালের মাধ্যমে, টিভির মাধ্যমে পৌঁছানো আর মাঠে ময়দানে নেমে দুয়ারে দুয়ারে প্রত্যেকটা ভোটারের বাড়িতে পৌঁছানো ইজ ডিফারেন্ট। একদিকে সোনারপুর দক্ষিণ, অন্যদিকে দেখা গেল আসানসোল দক্ষিণেও দাঁড়াচ্ছে রাজন্না হালদার। আসানসোল দক্ষিণে গিয়ে তুমি দেখবে দিদি, রাস্তায় ফাটল ধরে গেছে। পরিমাণের ওপর ওভারলোডেড গাড়ি যদি প্রত্যেক রাতে যায়, রাস্তায় ফাটল ধরবেই। 1 থেকে 1.5 বছর আগে দুজন ওই চাকায় পিষে মারা গেছে। তাদেরকে নিয়ে কোনো 0.01% শব্দ বিধায়িকা খরচ করেননি। আরে ভাই, 3,000-1,500 দিলেও 10 দিনের জায়গায় 15 দিন চলবে, 1 বছর চলবে না। আর 3,000-এ কখনো সংসার চলে? সংসার চলে। এদিকে গ্যাসের দাম বাড়ছে, এদিকে তুমি 3,000 টাকা 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ। বৌদিদের তো সেই জায়গা দিতে হবে। আর দাদারা কেন ধার চাইবে? দাদাদেরও কর্মসংস্থানের জায়গা তৈরি করতে হবে ভাই। যার যার ইনকাম তার তার। একসময় তৃণমূলের ছাত্র যুবর নেত্রী ছিলেন এবং এই অভয়াকাণ্ডে যখন তিনি মুখ খুললেন, তারপরেই দেখা গেল তাকে দল থেকে বেরিয়ে যেতে হয়েছে। এবং এই মুহূর্তে নির্দল হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য একদিকে সোনারপুর দক্ষিণ এবং অন্যদিকে আসানসোল দক্ষিণের প্রার্থী হয়েছেন রাজন্না হালদার। কিন্তু এই রাজন্না হালদার যদি সোনারপুর দক্ষিণ কিংবা আসানসোল দক্ষিণ থেকে যদি জিতে আসেন, যে কোনো একটি বিধানসভা থেকে যদি জিতে আসেন, তাহলে তিনি পাল্টি খেয়ে যাবেন না তো? এই একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে এই মুহূর্তে আমরা চলে এসেছি রাজন্না হালদারের কাছে। নমস্কার, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথম প্রশ্ন, যে হঠাৎ নির্দল হিসেবে দাঁড়ানোর এই সিদ্ধান্তটা কেন? নির্দল হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্তের আগে বলি, আমরা কয়েক মাস আগে ছাত্র যুব ঐক্য মঞ্চ বলে একটি মঞ্চ থেকে একটা আন্দোলন করেছিলাম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। আমরা উত্তরবঙ্গটা পুরো কমপ্লিট করেছিলাম, তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। আমরা দক্ষিণবঙ্গটা ছাত্র, আমরা তো আমরা তাদের ব্যাহত তো করবো না পরীক্ষার সময়, তো আমরা আন্দোলনটা বন্ধ রেখেছিলাম। ইন দ্য মিন টাইম ইলেকশন ডিক্লেয়ার হয়েছে। এবার ইলেকশন ডিক্লেয়ারের আগে এই বিপুল সাড়া পেয়ে আমরা একটা ওই ছাত্র যুব ঐক্য মঞ্চ থেকে একটা মঞ্চ তৈরি করি, জনসংগ্রাম মঞ্চ। এইবার এই ইলেকশনে 2026-এ জনসংগ্রাম মঞ্চ 7টি বিধানসভায় ইতিমধ্যে প্রার্থী দিয়েছে। এবার মঞ্চ তো কখনো ডিরেক্ট প্রার্থী দিতে পারে না, মঞ্চ রেজিস্ট্রেশন হলে তবে সেটা দল হয়। তাই জন্য আমরা 7টি জায়গায় নির্দল হিসাবে, স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছি। মানে 7। এরপরে আরো 8টা আসছে, সেটাও আমরা ডিক্লেয়ার করব। তো এই 7টার মধ্যে আমি রাজন্না, এই সোনারপুর দক্ষিণ আসানসোল, সোনারপুর উত্তরে একজন রয়েছেন, খড়দায় একজন রয়েছেন, নিউ টাউন রাজারহাট সেখানে একজন রয়েছেন, আমাদের নবদ্বীপে শুভঙ্কর দা, যে আমার সঙ্গে আন্দোলন করেছিল, আমরা দুজন একসঙ্গে শুরু করেছিলাম, শুভঙ্কর দা নবদ্বীপে রয়েছে। এবং আরো একটি জায়গা আসছে ক্রমশ প্রকাশ্য, সেখানেও আমরা প্রার্থী দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের টোটাল এখন পর্যন্ত সিনারিও। নির্দল হওয়ার কারণ এইটাই যে আমরা তো নির্দল হিসাবে আত্মপ্রকাশ করছি, মঞ্চ থেকে মঞ্চ দিতে পারে না বলে। এই স্বতন্ত্র প্রার্থীরা প্রত্যেকে কিন্তু যুব সমাজের অধিকারী, মানে যুব সমাজটাকে রিপ্রেজেন্ট করছে। আমরা চাই যুব শক্তি বিকল্প শক্তি, এটা আমাদের মূল মোটো। তো এই বিকল্প শক্তি হই আমরা এখানে প্রত্যেকটা জায়গায় প্রার্থী দিয়েছি। কিন্তু এই জনসংগ্রাম মঞ্চ থেকে যে, মানে যেহেতু এটা এখনো পর্যন্ত রেজিস্টার নয় বা সেভাবে দল গঠন হয়নি, আপনারা যে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, কি মনে হয় যে এই সোনারপুর দক্ষিণ বা সোনারপুরের মেয়ে আপনি, ভূমিকন্যা হিসেবে আপনার ব্যানারও দেখা গেছে বিভিন্ন জায়গায়, সেখানে লাভলি মৈত্র একদিকে আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন, লাভলি মৈত্র অন্য তৃণমূলের হয়ে এবং বিজেপির হয়ে করছেন রূপা গঙ্গোপাধ্যায়। তারা দীর্ঘদিনের একজন অভিনেত্রী, একটা নোন ফেস, আর আপনিও যথেষ্ট পরিচিত মুখ, কিন্তু
না, সেই জায়গা দাঁড়িয়ে কতটা জোরদার টক্কর হতে পারে এই দুই প্রার্থীদের সঙ্গে? না, নোন ফেস মানে রূপা গঙ্গোপাধ্যায়ের বিনোদন জগতের পরিচিতি নিয়ে আমার বলার ধৃষ্টতা নেই, কারণ সবাই আমরা আমাদের বাবারাও ছোটবেলা থেকে মহাভারতের দ্রৌপদী চরিত্রে দুর্ধর্ষ অনবদ্য, তো বাবারাও ছোটবেলা থেকে ওনাকে দেখে বড় হয়েছেন। কিন্তু এইটা আমাদের বুঝতে হবে, বিনোদন জগৎ আর রাজনৈতিক এই পরিসরের মধ্যে একটা থিন লাইন রয়েছে। আমি বিনোদন জগতে দুর্ধর্ষ মানে আমি রাজনৈতিক প্রফেশনেও দুর্ধর্ষ হব তার কোনো গ্যারেন্টি নেই। আর যে রাজনীতি করে ছোটবেলা থেকে আপব্রিঙ্গিং যার রাজনৈতিক চিন্তনে মননে হয় না, বা প্রত্যক্ষ মাঠে ময়দানে নেমে সংগ্রাম হয় না, আমার মনে হয় না যে তার রাজনৈতিক পরিসরে থাকা কোন উচিত। আমি তাদের জন্যই বলছি কথাটা। আর লাভলি মৈত্র পরিচিত মুখ, তিনি টিভি সিরিয়াল জগতের পরিচিত মুখ, তাকেও সকলে দেখেছে, তিনি প্রত্যেকটা ঘরে সিরিয়ালের মাধ্যমে পৌঁছেছে। কিন্তু সিরিয়ালের মাধ্যমে টিভির মাধ্যমে পৌঁছানো আর মাঠে ময়দানে নেমে দুয়ারে দুয়ারে প্রত্যেকটা ভোটারের বাড়িতে পৌঁছানো ইজ ডিফারেন্ট। তো এক্ষেত্রে লড়াইটা আমার মনে হয় আমার সঙ্গে বাকি কারণ নয়, আমার সঙ্গে আমারই। কারণ আমি যে প্রতিশ্রুতি বারবার প্রত্যেকটা দুয়ারে দুয়ারে গিয়ে দিয়েছি যে আমি এই মাটির মেয়ে, আমাকে 24x7 এই মাটিতে পাবেন আপনারা। তো আমি যদি তাদের আশীর্বাদ পেয়ে যদি জিতে যাই, তাহলে সেই প্রতিশ্রুতি যদি রক্ষা করতে না পারি, তাহলে লড়াইটা তো ওদের সঙ্গে ছিল না, আমার সঙ্গেই আমার হবে। আমার মনে হয় না এখানে লড়াইটা রূপা গঙ্গোপাধ্যায় বা লাভলি মৈত্রের সঙ্গে। এই মাটিতে আমি সকলের কাছে এই আবেদনটা জানিয়েছি, তোমাকেও বলছি, সেটা তোমাদের চ্যানেলের মাধ্যমেও বলছি, যে এই মাটির লড়াই না এবার তৃণমূল আর বিজেপি, সিপিএম, কংগ্রেস না হয়। আমি চাই এটা না হোক এই মাটিতে, কারণ যদি এই মাটি নিয়ে তারা অনেকেই ভাবতেন, প্রত্যেকটি দলই ভাবতেন, তাহলে এই মাটিরই কোনো মানুষকে হয়তো তারা প্রার্থী করতে পারতেন। তৃণমূল কংগ্রেসের লাভলি মৈত্র বাদ দিয়ে এই মাটিতে একজনও যোগ্য কেউ নেই। হতে পারে এতগুলো কাউন্সিলর আছে, একজনও যোগ্য নয়, এতজন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, যোগ্য নয়। বিজেপির দিকেও যদি যাই, রূপা গঙ্গোপাধ্যায় তো বহিরাগত ফেস, রাজনৈতিক ক্ষেত্রে বলছি, বিনোদন জগতে নয়। তো রাজনৈতিক ক্ষেত্রে বহিরাগত ফেসকে এই মাটিতে কেন আনা হলো? এই মাটিতে কি বিজেপিরও তার মানে কোনো শক্ত ঘাঁটি নেই, খুঁটিটা শক্ত নেই? তো এইটা আমার অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এই মাটি 5 বছরে যা অবজ্ঞা বঞ্চনা সহ্য করেছে, এই মাটিতে বাইরের কেউ এসে তা ঘোচাতে বা মোছাতে পারবে না। এই মাটিরই কাউকে দরকার। গত 5 বছর তাহলে লাভলি মৈত্র কোনো কাজ করেনি? আমি তো ভোটার এখানকার, সেই জন্য ভোটার হয়েই তো বলছি কোনো কাজ করেননি। আমি ভোটার হয়ে রাজন্যা যে কথা বলবে, বাকি ভোটারদের গিয়েও আপনি জিজ্ঞাসা করবেন। ইনফ্যাক্ট বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ওনাকে রাস্তা তৈরি না করার জন্য গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে। আপনি যদি একটু মানে ওয়ার্ডের রাস্তা, গ্রাম পঞ্চায়েতের রাস্তার দিকে যান, চুপি চুপি গিয়ে দেখবেন এমন এমন ওয়ার্ড রয়েছে যেখানে 10 বছর 15 বছর ধরে রাস্তাই তৈরি করা হয়নি, মানে রাস্তাটা নেই সেখানে। আমিও কিছুদিন আগে সোনারপুরে এসেছিলাম, ঠিক জায়গাটা বলতে পারবো না, একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে, তার পাশ দিয়ে যাচ্ছিলাম। সেখানে যে মানে এর আগে আরেকবার এসেছিলাম, সেই সময় রাস্তা তাও ঠিক ছিল। কিছুদিন আগে যখন এসেছি তখন সোনারপুরের রাস্তা মানে ওই জায়গা পুরো জল জমে গেছে, কোনো জায়গায় গর্ত, এই ছবি আমি দেখেছি। মারাত্মক খারাপ অবস্থা। তুমি যদি দিদি মেট্রো করে আসো, তাহলে তোমার ঢালাই ব্রিজের নিচ দিয়েই আসতে হবে অটো করে। তুমি ওই অটো করে ঢালাই ব্রিজের নিচ থেকে মানে কামালগাছি থেকে রাজপুর পর্যন্ত যাবে, তুমি দেখবে যে এই রাস্তা যারা 30 লক্ষ টাকার গাড়ি চড়ে ঘোরে তারা বুঝতে পারবে না, যারা অটোতে যাতায়াত করে, রিক্সায় যাতায়াত করে, বাইকে যাতায়াত করে, তারা বুঝতে পারবে। এবং এইচ অ্যান্ড এভরি ডে রাত্রেবেলা করে তুমি দেখবে না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছেই এই রাস্তার জন্য হচ্ছে। এটা তো মানুষ সাফার করছে, যে বহিরাগত কোনো প্রার্থী সে তো এখানে ভোটে জিতে যাওয়ার পর এখানে থাকবে না। তুমি তাকে যতই ধরে বেঁধে রাখার চেষ্টা করো, নামকা বাস্তা বাড়ি কিনে নেবে বা নামকা বাস্তা দেখাতে হয় যে এখানকার সে রেসিডেন্সিয়াল, সেটা থাকবে। তো থাকবে তো সে তার নিজের বাড়িতে গিয়ে, আমাকে তো 24x7 এখানে থাকতে হবে। তাহলে আমি কেন সাফার করব? ভোটার হিসাবে কেন সাফার করব? মানুষ, সোনারপুরের মানুষ হিসাবে আমি কেন সাফার করব? তো এই আমার সাফারিং যদি হয়, তাহলে বাকি 5টা সোনারপুরবাসীর সাফারিং রয়েছে। দ্যাটস ওয়াই আমি এই সিদ্ধান্ত নিয়েছি একদম সেই জায়গা থেকে, যে সোনারপুরের প্রার্থী হলে কিন্তু এটা বুঝতো। আমি ভেবেছিলাম সিপিএম সোনারপুরে প্রার্থী দেবে, মানে এই মাটির প্রার্থী দেবে। সিপিএম ও সিপিআই ক্যান্ডিডেট নিয়ে এলো, সেটাও বহিরাগত।
হুম। তাহলে এই মাটির কেউ যদি না দাঁড়ায়, মাটির কথা বুঝবে না, হয়ে গেল, সিম্পল ব্যাপার। একদিকে সোনারপুর দক্ষিণ, অন্যদিকে দেখা গেল আসানসোল দক্ষিণেও দাঁড়াচ্ছে রাজন্যা হালদার। হঠাৎ করে ভূমিকন্যা বুঝলাম তোমার এখানে বাড়ি, তুমি এখান থেকে দাঁড়িয়েছো, যেহেতু লাভলি মৈত্র বা প্রত্যেকেই হচ্ছে বহিরাগত, যেহেতু তারা এই সোনারপুরের বাসিন্দা নয়, হঠাৎ করে আসানসোল দক্ষিণ কেন? আসানসোল দক্ষিণে তো আমি ওখানকার ভূমিকন্যা নই, ওখানে তো আমি বহিরাগতই। হুম। আসানসোল দক্ষিণে ওখানকার ভূমিকন্যা অগ্নিমিত্রা পল 5 বছরে কি করে, কি কন্ট্রিবিউশন রেখেছে যারা ওনাকে ভোট দিয়ে জিতিয়েছিল তাদের প্রতি, আমার এইটাও প্রশ্ন ছিল। হুম। এবং এমন তো না যে আমি হঠাৎ করে একটা জায়গা মনে হলো দাঁড়িয়ে পড়লাম, নিশ্চয়ই আমরা রাজনীতি করে বড় হচ্ছি, মানে আমাদের রাজনৈতিক পড়াশোনাটা রয়েছে, আমরা গ্রাউন্ড রিয়ালিটিটা জানি। আসানসোল দক্ষিণে গিয়ে তুমি দেখবে দিদি, রাস্তায় ফাটল ধরে গেছে, 1, 2, পানীয় জলের অসম্ভব সমস্যা, অসম্ভব, মানে মানে ওখানকার লোকজনকে কিনে জল লোকজন খেতে হয়। বিক্ষুব্ধ, লোকজন বিক্ষুব্ধ। ওখানে কেন পানীয় জল থাকবে না? ওখানে তো আশেপাশে নদী রয়েছে, হুম। দামোদর রয়েছে, নদী রয়েছে, নদী হুম। প্রধান জায়গা। নদীর তলা থেকে বালি তুলে নিয়ে ডাম্পারে ডাম্পারে করে রাত্রির 11টার পর ট্রাকে ট্রাকে বালি অন্যান্য রাজ্যে, বর্ডার এরিয়া অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে, নয় দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, অন্য জেলায় চলে যাচ্ছে, মানে একটা বালির ব্যবসা চলে ওখানে। হুম। এবার নদীর তলা থেকে যদি বালি সরিয়ে নেওয়া হয়, স্বাভাবিকভাবে জলস্তর এফেক্টেড হয়। হুম। এবং এইটা, এই ধরো 5 বছর 10 বছরের ঘটনা না। অগ্নিমিত্রা পাল এসে বলেছিলেন যে তিনি এরকম অনেক বালি মাফিয়াদের, লোহা মাফিয়া, ওখানে প্রাকৃতিক সম্পদ পরিপূর্ণ জায়গা, তো তো এই মাফিয়াদের নাকি উনি সিবিআই ইডি আওতায় কেস করবেন। উনি আসার পর সিবিআই ইডি তো ছেড়ে দিন, বরং এই মাফিয়াদের দৌরাত্ম আরো বৃদ্ধি পেয়েছে, আরো বাড়বাড়ন্ত বেড়েছে। এটা সাধারণ মানুষ ভুক্তভোগী ওখানকার, সাধারণ মানুষ এই কমপ্লেনটা আমাকে জানিয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ডাম্পার গুলো যায় রাস্তার উপর দিয়ে, স্বাভাবিক একটা লিমিটেড পরিমাণের ওপর ওভারলোডেড গাড়ি যদি প্রত্যেক রাতে যায়, রাস্তায় ফাটল ধরবেই। 1 থেকে 1.5 বছর আগে 2 জন ওই চাকায় পিষে মারা গেছেন, তাদেরকে নিয়ে কোনো 0.01% শব্দ বিধায়িকা খরচ করেননি, ইমোশন খরচ করেননি, একবারও পর্যন্ত এই ভাবনাও খরচ করেননি যে এই অনৈতিক কাজগুলোর জন্য সাধারণ মানুষ সাফার করছে। একবারের জন্য বিধায়িকা প্রত্যেকটা মানুষের দুয়ারে গিয়ে দেখেননি। উনি তো ওখানকার মেন, ওর তো ওই নারীর টানটা ছিল মাটির সঙ্গে, তাহলে উনি কেন করলেন না এটা? একবারও কোথাও গিয়ে কোনো দুয়ারে গিয়ে উনি ওনার সেই গ্রামের সমস্যার কথা বলেননি। এমন এমন গ্রাম আছে যেখানে এখনো পর্যন্ত লাইটের সমস্যা রয়েছে, মানে ইলেকট্রিসিটির সমস্যা রয়েছে, সেখানে পর্যন্ত উনি যাওয়ার প্রয়োজন বোধ করেননি। ওখানেও সেই একই বিষয় অগ্নিমিত্রা পলকেও গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। মানে এই অগ্নিমিত্রা পল তিনি তো তিনি যেটা বলছেন যে তিনি উন্নয়ন করছেন, মানে সেটা কিন্তু একেবারেই হচ্ছে না বলছেন তাহলে। আমি তো দেখিনি গিয়ে, উনি যদি মনে করে থাকেন উনি করেছেন, সেটা ওনার ব্যাপার, আমি তো সেটা বলার, ওনাকে কাউন্টার করব ওনার ওপরে গিয়ে সেই দৃশ্যতা আমার নেই। আমি মানুষের কাজ করার কথা বলতে পারি, মানুষের দাবিগুলো তুলে ধরতে পারি, এইটুকু আমার দৃশ্যতা রয়েছে। তো মানুষ বলছে করেননি, আমি কি করে বলি সেটা? কিন্তু হঠাৎ করে রাজন্যা হালদার এই নির্দল হিসেবে কেন আহ, প্রার্থী হলো? তার কারণ একদিকে তৃণমূলে ছিলেন, পরবর্তীতে বিজেপিতে যোগদানের একটা সম্ভাবনা ছিল, সেই বিজেপিতে যোগদান না মানে না করে সেটা কি কোনোভাবে আসেনি বিজেপির তরফ থেকে? কি আর কোনো কথা হয়নি? না না, বিজেপির তরফ থেকে কোনো, আমার বিজেপির কিছু মানুষের সঙ্গে যারা বিজেপি করেন তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, সেরকম এখনো তৃণমূলের কিছু মানুষের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। সম্পর্ক ভালো মানে আমি বিজেপি করছি, সম্পর্ক ভালো মানে আমি তৃণমূল করছি, এরকম নয়। হ্যাঁ, ওদের তরফ থেকে আমার কাছে আবেদন এসেছিল, আমি এটা কখনোই অস্বীকার করিনি যে আমি ওরা আমাকে কখনোই মানে কোনো প্রপোজাল দেয়নি, এটা আমি কখনো অস্বীকার করিনি। ওরা প্রপোজাল দিয়েছিল। এবার দেখুন, প্রপোজাল দেওয়া বা রাজনীতিতে সেই দলটা করা, মানে দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। প্রপোজাল আমাকে যে কেউ দিতে পারে, আমি কি তাদের ঝান্ডা ধরে ঘুরেছি? প্রথম ইম্পর্টেন্ট সেটা। দ্বিতীয়, আমাকে কি দেখা গেছে তাদের হয়ে মুখপাত্র বসে কোনো কথা বলতে? তৃতীয়,
আমি কি তাদের ইডিওলজিকে কোথাও গিয়ে প্রচার করেছি? এই তিনটার মধ্যে আমি একটাও করিনি। না, তা আমি বিজেপি করি, এটা অনেকেই বোঝানোর চেষ্টা করেছে। না, বিজেপিতে যোগদান হ্যাঁ, করার অনেকেই একটা বলবে, আম, কিন্তু কথা এরকম ছিল। আমি আমি এই ধরনের কোনো ভাবনা চিন্তা বা বক্তব্য কোথাও তুলে ধরিনি। প্রথম এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে, বিজেপির যে যাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তারা প্রত্যেকেই কংগ্রেস ব্যাকগ্রাউন্ড থেকে গিয়েছে। মানে তো স্বাভাবিকভাবে আমরাও কংগ্রেস পরিবার, পরিবার সূত্রে যে সম্পর্ক তৈরি হওয়া উচিত, সেটা দল আলাদা হতেই পারে, তাই বলে কি সম্পর্ক ভেঙে যাবে? না, সেই সম্পর্কটা আমার সেখানেও বজায় রয়েছে, এখানেও বজায় রয়েছে, সেই সম্পর্কটা আমার আগামী দিনেও বজায় থাকবে। আমি জিতি, আমি হারি, আমি অবশ্যই তাই সেই বয়োজ্যেষ্ঠ গুরুজনদের আশীর্বাদ পাবো, এটা আমার বিশ্বাস। রাজন্না হালদার যদি আহ, সোনারপুর দক্ষিণ কিংবা আসানসোল দক্ষিণ যে কোনো একটি বিধানসভা থেকে যদি জিতে আসে, এখন তো মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গিয়েছে যে নির্দল হলে সে যদি জিতে আসে, সে কোনো একটি দলে চলে যায়, সেটা তৃণমূল হোক, সেটা বিজেপি হোক, যে দল ভারী থাকে সেই দলে চলে যায়। তাহলে কি তুমিও সেই দলেই ভিড়ে যাবে? এই প্রশ্নটা আমি যেখানে যেখানে গিয়েছি, যারা যারা আমাকে আশীর্বাদ করেছেন, আমাকে বারবারই এই কথাটাই বলেছেন, মা তুমি কিন্তু অন্য দলে চলে যাবে না। আমি একটা কথা বলি, নির্দল প্রার্থী কেন অন্য দলে চলে যায়, আগে আমাদের এই ইতিহাসটা জানতে হবে। তার কারণ নির্দল প্রার্থীর একা কিছু করার ক্ষমতা থাকে না, সবাই এটা মনে করে। আর নির্দল প্রার্থীরা দাঁড়ায় এই কারণেই যে তারা যাতে ফান্ডিংটা পায় অন্য দল থেকে, ভোট কাটাকুটির অঙ্কটা যেন তারা লড়তে পারে, নির্দলদের দাঁড় করানো হয় ভোট কাটাকুটির অঙ্কর জন্য। আমি সোনারপুর দক্ষিণ এবং আসানসোল দক্ষিণ এই দুটো জায়গায় দাঁড়িয়েছি, এই দুটো জায়গাতেই আমি এইটা স্পষ্ট বলে দিয়েছি, আমি কিন্তু কোনো ভোট কাটাকুটির অঙ্কের জন্য দাঁড়াইনি। আমি যদি ভোট কাটাকুটির অঙ্কের জন্য দাঁড়াতাম, তাহলে আমি আরো 7টা জায়গায় আমাদের জনসংগ্রাম মঞ্চের প্রার্থীদের হয়ে আবেদন জানাতাম না, বা তাদের দাঁড় করাতাম না, বা তারাও দাঁড়াতো না, তারাও আমাকে ভরসা করে আসতো না। আসানসোল দক্ষিণে আমাকে সমর্থন জানিয়েছে এনসিপি, ওখানকার একটি পার্টি, ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি, আকাশ ঘটক। তো তারাও আমাকে সমর্থন করতো না যদি আমি ভোট কাটাকুটির অঙ্কের জন্য কোথাও দাঁড়াতাম। এবার আসি যে নির্দল জিতে যাওয়ার পর অন্য দলে চলে যাওয়ার প্রসঙ্গ। মানুষ, ইতিহাসটা আসলে মানুষের কাছে, রাজনৈতিক ইতিহাসটা আমাদের বাংলার মানুষের কাছে এত খারাপ, এত ক্ষতিগ্রস্ত, যে মানুষ এটা ভেবে নিতে বাধ্য হয় নির্দল মানে অন্য কোথাও চলে যাবে। কিন্তু নির্দল অন্য কোথাও যাবে না, সেই নির্দলই যাবে না যার কিছু করার ইচ্ছা থাকে বা যে কিছু করতে চায়। নির্দলরা পারে না কারণ তারা চায় না, আমি নির্দল পারবো কারণ আমি চাইছি করতে। একটা তৃণমূলের বিধায়কের এমএলএ তহবিলে যত টাকা আসে, একটা বিজেপির বিধায়কের তহবিলেও ঠিক তত টাকাই আসে। সেম ভাবে একটা নির্দল প্রার্থী যদি এমএলএ যেতে, তার তহবিলেও একই টাকা আসে। কে কত টাকা খরচ করে আর কে কত টাকা আত্মসাৎ করে সেটা তাদের ব্যাপার। তার মানে বলতে চাইছেন যে নির্দল হয়ে এরকম আমরা দেখেছি যে কাউন্সিলরের, মানে ধরুন কোনো পুরসভা বা কোনো পুরসভার যে ইলেকশন হচ্ছে সেখানেও কিন্তু কাউন্সিলর নির্দল হওয়ার পরে সে কোনো একটি দলে চলে চলে যায়। যায়। তাদের বক্তব্য হয় যে আমরা কাজ করতে পারছি না, আমাদের কাছে টাকা আসে না, ফান্ডিং আসে না। তাহলে কি বিধায়কের তহবিলে যে টাকা আসে এবং নির্দল হিসেবে কোনো ক্যান্ডিডেট, মানে কোনো বিধায়ক হোক বা কোনো জনপ্রতিনিধি হোক, কাজ করতে পারবে? 100%। আমি একটা কথা বলি এক্ষেত্রে, টাকা আসে না এটা বাহানা, তুমি টাকা বার করে আনতে পারো না। আরে তুমি নির্দল হয়েছো মানে তুমি দুটো ইডিওলজির বাইরে গিয়ে কিছু ভেবেছো, তার মানে তোমাকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। তোমার টাকা আসে না, এটা কোনোদিন কোনো জায়গায় কোনো স্টেটে হওয়া স্বাভাবিকই নয়, এটা আমাদের সংবিধানেই নেই যে আলাদা আলাদা প্রার্থীদের বা আলাদা আলাদা বিধায়িকাদের আলাদা আলাদা টাকা দেওয়া হয়। না, তোমার এইখানকার সোনারপুরের যত টাকা ফান্ডিং, তোমার সোনারপুরের এরিয়া অনুযায়ী যত টাকা ফান্ডিং, তোমার সোনারপুরে যত টাকা বরাদ্দ ফান্ডিং, সেটা তোমার কাছে আসবে। সেটা নির্দল যদি বিধায়ক হয় তার কাছেও আসবে, তৃণমূল যদি বিধায়ক হয় তার কাছেও আসবে, বিজেপি যদি বিধায়ক হয় তার কাছেও আসবে। দ্বিতীয় প্রশ্ন, তৃণমূলের বিধায়িকা তো তার মানে তার কাছে তৃণমূল সরকারে আছে, ভালো ফান্ডিং এসেছে। তাহলে ভালো ফান্ডিং এর রাস্তা কোথায় হয়েছে? মানুষ বলছে যে ফান্ডিং আসবে না, তা তৃণমূলের বিধায়িকার কাছে ভালো ফান্ডিং যদি এসে থাকে, আমার কাছে ধরে নিলাম মানুষ ভাববে যে নির্দল আসবে না, তৃণমূলের কাছে তো এসেছিল, তৃণমূল সেটাকে কি ব্যবহার করেছে? রাস্তা কোথায়, জল নিকাশি ব্যবস্থা কোথায়, পানীয় জলের ব্যবস্থা কোথায়? প্রত্যেকটা বাজার আমাদের সোনারপুর অঞ্চলের, বারুইপুরও তৃণমূল কংগ্রেসের সরকার, সোনারপুরেও তৃণমূল কংগ্রেসের সরকার। বারুইপুর বাজার আর সোনারপুর বাজারের মধ্যে আকাশ পাতাল তফাৎ হবে কেন? বাজারে 1 কোমর জল নিয়ে বর্ষাকালে বিক্রেতারা, যারা চাষি দাদারা চাষি ভাইরা আসে, তারা বসতে পারে না কেন?
এই প্রশ্নগুলো কেন মানে এটা করা হয় না দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন ধরে? এবং এটার সোনারপুরে কোনো মাস্টার প্ল্যান নেই, একটা ভালো হাসপাতাল নেই, তুমি জানো একটাও সরকারি হাসপাতাল নেই, একটা রয়েছে সুভাষগ্রামে, কিন্তু সেটার ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, অবকাঠামো এতটাই দুর্বল যে সেখানে সাধারণ মানুষ যায়ই না চিকিৎসা করাতে। সোনারপুর এত জায়গা থেকে পিছিয়ে, এত দিক থেকে পিছিয়ে, আজকে সোনারপুর উত্তরের দিকেও যদি আমি তাকাই, সেখান দিয়েও তাও মেট্রো রেল যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সোনারপুর দক্ষিণে মেট্রো রেল তো আসেই না, কেউ সেই কথাটাও তুলে ধরে না। এবং যদি আমি বলি কানেক্টিভিটি, যানবাহন, সেটাও এত পুয়ার, কমিউনিকেশন গ্যাপ এত মারাত্মক, এত কমিউনিকেশন গ্যাপ এতটা মারাত্মক ভাবে রয়েছে যে সেটা নিয়ে কেউ কথাই বলে না। কি করে কথা বলবে? তাকে তো রাজনীতির মানুষ হতে হবে, তাকে তো জানতে হবে যে সোনারপুরের মাটির ইতিহাস এই 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 এইভাবে সংরক্ষণ করতে হবে। সোনারপুরকে ইন্টারন্যাশনাল হেরিটেজ বানানো যায় কেন? কারণ সোনারপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি রয়েছে, সোনারপুরে এম এন রায়ের বাড়ি, এম এন রায় আজকে যারা কমিউনিস্ট ভাবনা মনোভাবনা নিয়ে এত সারা পৃথিবী জুড়ে বিপ্লব করছে, এম এন রায়ের স্ট্যাচু রয়েছে চায়নাতে, সেই এম এন রায়ের বাড়ি এখানে সোনারপুরে রয়েছে। তার জন্ম এখানে না, কিন্তু তার একটি বাড়ি ছিল, সেই বাড়িটা ভেঙে ফ্ল্যাট উঠে গেছে। মানে সেটা কি এই 5 বছরের মধ্যে হয়েছে? এই কন্টিনিউশনের মধ্যে হয়েছে 5 বছরে। যা যা হয়েছে, আমাদের সোনারপুর থেকে শুরু হতো পেয়ারা বাগানের এই যে তোমার বলো না ওই চাষ, পেয়ারা গাছের চাষ বা পেয়ারা বাগানের বিভিন্ন জমি থাকতো সোনারপুরের এই দক্ষিণের সাইড থেকে শুরু হতো, সেটা মানে খুব বিখ্যাত এখানে। বিখ্যাত। বারুইপুরের পেয়ারা তো বিখ্যাতই। তো সোনারপুর দক্ষিণ থেকে সেটা শুরু হতো, সেই চাষ, সেই ইনফ্রাস্ট্রাকচার সবকিছু শুরু হতো সেটা বাইপাসের পাশ দিয়ে। তুমি এখন বাইপাসের পাশে যাও, দেখবে দুপাশে বড় বড় ইমারত। হ্যাঁ দেখেছি। তাহলে স্বনির্ভর গোষ্ঠী, এই যে পেয়ারা থেকে জেলি তৈরি হবে, জামরুল, আমাদের এখানে জামরুলও বিখ্যাত, জামরুল থেকে জেলি তৈরি হবে। এখানকার আঞ্চলিক কর্মসংস্থানটা তো জিরো, নেই তো, আঞ্চলিক কর্মসংস্থানটা তো ভেঙে দেওয়া হলো। বাইপাসের পাশে এই জলা জমিগুলোকে ভিজিয়ে এই পরিপূর্ণ করে করে মাটি ফেলে 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 সেখানে বড় বড় ফ্ল্যাট তুলে দেওয়া হলো। তাহলে এইগুলো হবে কেন? এইগুলো হচ্ছে বলেই তো এত সমস্যা আচ্ছা, তৈরি মানুষ হচ্ছে। কখনো প্রতিবাদ করেনি এখানকার মানুষ? 100% করেছে, 100%। রিসেন্টলি, ভেরি রিসেন্টলি প্রতিবাদ করেছে। 9 নম্বর ওয়ার্ডে প্রতিবাদ হয়েছিল যে যদি ওখানে 500টা বাড়ি রয়েছে, যদি রাস্তা না হয়, বিধায়িকা যদি রাস্তা না করেন, আমরা ভোট দেবো না। প্রতিবাদ অনেক হয়েছে, অনেক ছোট 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 বিভিন্ন জায়গায় সোনারপুরের বুকে প্রতিবাদ সংঘবদ্ধ হয়েছে। মানে মানুষ এখন ক্ষুব্ধ, তাহলে মানুষ ক্ষুব্ধ, কিন্তু মানুষ ক্ষুব্ধ হওয়ার পরেও কোনো সঠিক শিরদাঁড়া পায়নি যেটাকে আঁকড়ে তারা ধরতে পারে। লড়তে পারে। তো সেটা আমার মনে হয় সেই শিরদাঁড়াটা এই মাটির মেয়ে না হলে বা মাটির ছেলে না হলে কেউ হতে পারবে না। ভূমিকন্যা হিসেবে যখন মানুষের কাছে যাচ্ছ তুমি সোনারপুরে, কি বলছে মানুষ? মানুষ তো আশীর্বাদ করছে, আমি মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছি না। তুমি নিজে গিয়ে কারোর সঙ্গে কথা বলতে পারো, ভিডিও দেখতে পারো, আমি কারোর কাছে ভোট চাইতে যাইনি। বরং আমি সবার কাছে বলেছি যে আমি যদি অন্য জায়গা থেকেও দাঁড়াতাম, আমি এখানে এসে আশীর্বাদ নিতাম সবার থেকে। তাই আমি আশীর্বাদটা চাই। ভোটে হার জিত থাকে, আমি ভোটে এখানে হারতে আসিনি, ভোটে কেউ হারতে আসে না, ভোটের লড়াই সবাই জিততেই আসে, আমি জিততেই এসেছি। কিন্তু আশীর্বাদে যেন আমি কনফার্ম জিতি, এইটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ভোট দেবেন কি দেবেন না আপনার ব্যাপার, মতাদর্শগত বিভেদ থাকে, কিন্তু তাও আমি এটা বলেছি মানুষের কাছে যে এই মাটিতে মতাদর্শগত বিভেদের জন্য মাটি ক্ষতিগ্রস্ত হয়, এটা আপনিও চাইবেন না, আমিও চাইবো না। মতাদর্শগত বিভেদ থাকলে আপনার, সেটা আপনার ব্যাপার, কিন্তু আশীর্বাদটা আমার কাম্য, একমাত্র আমার মারাত্মক ভাবে কাম্য, কারণ আমি এই মাটিতে বড় হয়েছি। এই যে জনসংগ্রাম মঞ্চ, যার পক্ষ থেকে ইতিমধ্যে 7টি বিধানসভা থেকে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন এবং পরবর্তীকালে আরো দাঁড়াবেন বলে তুমি তুমি বলছো, যদি এই কয়েকটা যে সিটগুলো রয়েছে সেখানে যদি জিতে যায়, তাহলে কি এই প্রার্থীদেরকে নিয়ে যারা বিধায়ক বা বিধায়িকা হবেন, তাদেরকে নিয়ে কি কোনো দল ফর্ম হবে? আমাদের ইচ্ছা তো অনেক কিছু রয়েছে, এবার সেটা কতটা আমরা বাস্তবায়িত করতে পারবো ইলেকশনের পরে বোঝা যাবে। বিকল্প শক্তি, যুব শক্তি, বিকল্প শক্তি, এই ধারণা নিয়ে আমরা লড়ছি। আমাদের কাছে সত্যিই মনে হয় যে বাংলা কাঁদছে, একটু গণতন্ত্র ধার চাই। আমাদের কাছে গিয়ে মেকি গণতন্ত্র ধার চাওয়ার, সুপ্রিম कोर्टे গিয়ে डेमोक्रेसी बंगाल में डेमोक्रेसी को खतरे, डेमोक्रेसी खतरे में बचाइए बंगाल को, এটা বলার দরকার হয় না। বাংলার ডেমোক্রেসি রক্ষা করা যার দায়িত্ব, তিনি যদি বাংলার ডেমোক্রেসি রক্ষা করতে না পারেন,
তাহলে বাংলার মানুষ তো কাঁদবেই, কিছু তো করার নেই। তো আমাদের কাছে গণতন্ত্র মানে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, গণতান্ত্রিক ভাবনা, আমরা শুধুমাত্র সেই ভাবনাকে কেন্দ্র করে লড়ছি। কি হবে আগামী দিন, দল তৈরি করব নাকি মঞ্চ তৈরি করব, সেটা আগামী দিন নির্ধারিত হবে। তবে উদ্দেশ্য তো অবশ্যই নতুন কিছুর রয়েছে। মানুষ এই মুহূর্তে জানতে চাইছে যে আহ, যদি সোনারপুর দক্ষিণে যেত কিংবা আম, আসানসোল দক্ষিণে যেত, মানুষের জন্য প্রথম কি কি কাজ হবে, কি কি মানুষ কোন কোন জায়গায় বঞ্চিত? প্রথম তো এখানে একটা ভালো হাসপাতাল হবে, সরকারি হাসপাতাল। দ্বিতীয় রাস্তা, যেটা সব থেকে মারাত্মক ক্ষতিগ্রস্ত বিষয়। কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বারুইপুরে উনি শিল্পাঞ্চল তৈরি করবেন। শিল্পাঞ্চল তৈরি করলে তো রাস্তা করতে হবে ভালো, নাহলে কানেক্টিভিটি কি করে থাকবে? রাস্তা তৈরি হবে না, অথচ শিল্পাঞ্চল হবে। ভালো রাস্তা তৈরি করতে হবে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ভালো রাস্তা তৈরি করতে হবে, গ্রাম পঞ্চায়েতে ভালো কিন্তু রাস্তা আমি তৈরি করতে হবে। একবার কাটছি, শিল্পাঞ্চল যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করবেন বলছেন, শিল্প কি আদৌ 15 বছরে হয়েছে? সেটাই তো হয়নি তো। এই এই প্রত্যেকবারই একটা একটা করে প্রেস মিট হয়, বাজেটটা পেশ হয়, সেই বাজেটে বিভিন্ন রকমের বক্তব্য থাকে, শিল্প হয়নি। তার সব থেকে বড় উদাহরণ তো আমি যেখানে আসানসোল দক্ষিণে যেখানে দাঁড়ানোর কথা ভেবেছি, প্রার্থী হওয়ার চিন্তায় এগিয়েছি, সেখানেই তো সব থেকে বড় উদাহরণ। অ্যালুমিনিয়াম কারখানা রয়েছে একটি, যেটা 40 বছর ধরে বন্ধ। 40 বছর ধরে কারখানাটা বন্ধ। প্রত্যেকে আসে, প্রত্যেকবার এই মর্মে আসে যে এই কারখানাটা খুলবো। কেন বন্ধ হওয়ার কারণ? এই যে বন্ধ হওয়ার ইনফ্রাস্ট্রাকচার সমস্যা, টাকার সমস্যা, অর্থনৈতিক সমস্যা, তৈরি হবে না শিল্প, এই সমস্যা, এই ভাবনা মনোভাবনা। শিল্প যদি তৈরি না হয়, অর্থনৈতিক স্বার্থ চরিতার্থর জায়গা তৈরি হয়। আমি কিছুটা খেয়ে নিলাম, তুই কিছুটা খেয়ে নিলি, হয়ে গেল। এইটাই তো প্রবলেম, এই বাংলাতে এই সমস্যা। শিল্প যদি না থাকে, আজকে আসানসোল দক্ষিণের যে তুমি দাঁড়িয়েছে, আসানসোল দক্ষিণের কথাই বলি, বাকিগুলো আসবো। আসানসোল দক্ষিণে এত বেকার যুবক যুবতী থাকবে, তাদের তো আঞ্চলিক কর্মসংস্থানই হয়ে যায় যে শিল্পাঞ্চলগুলো খুলে যায়। তাদের তো বাইরে কোথাও যেতে হয় না, বাইরের রাজ্যেও যেতে হয় না। পরিযায়ী শ্রমিক বাংলা থেকে এত বাইরে যাচ্ছে কেন? কেন? এই কেনটার উত্তর এইটা নয় যে আহ বাইরের রাজ্যে প্রচুর চাকরি রয়েছে, প্রচুর কর্মসংস্থান রয়েছে। বাইরের রাজ্যে এই কারণে যেতে হচ্ছে কারণ আমাদের এখানে কর্মসংস্থান নেই, আমাদের এখানে ভ্যাকেন্ট স্পেস তৈরি হয়েছে, আমাদের এখানে রেগ আছে, হলো স্পেস রয়েছে, ফাঁকা জায়গায় রয়েছে, আমরা দিতে পারিনি, আমরা ব্যর্থতাই। আমরা ভাতায় বিশ্বাস করে যদি এগোই, আমাদের 10 দিন সংসার চলবে। আমরা কর্মসংস্থানে বিশ্বাস করে যদি এগোই, আমাদের 12 মাস সংসার চলবে। তো মানুষ যদি 10 দিনকে বেছে নেয়, 12 মাসকে প্রেফার না করে, 12 মাসকে জায়গা না দেয়, তাহলে তো মানুষের শির দ্বারা নেই। কিন্তু মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, আমি এইটা খুব বিশ্বাস করছি এবং এটা দেখে আমি উদ্বুদ্ধ হচ্ছি। আমি তো অনুপ্রাণিত হতে হবে, নাহলে আমি একা একা বললে লাভ আছে? কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছি যে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, মানুষ ভাতার ভাবনা থেকে বেরিয়ে এসে কর্মসংস্থানের ভাবনায় ঢুকছে। এবং সেটা কিন্তু প্রত্যন্ত গ্রামের মানুষও, যাদের মনে করা হতো লক্ষ্মীর ভান্ডার দিলে তারা চুপচাপ বসে যাবে, তারাও কিন্তু আস্তে আস্তে ঘুরছে, তাদের নিজেদের কথা ভেবে না, তাদের সন্তানদের কথা ভেবে। এটা আমার এত ভালো লাগছে। লক্ষ্মী ভান্ডার একজন বলছে 1500 দেবো, একজন বলছে 3000 দেবো। আরে ভাই, 3000 1500 দিলেও 10 দিনের জায়গায় 15 দিন চলবে, 1 বছর চলবে না। আর 3000-এ কখনো সংসার চলে? সংসার চলে। এদিকে গ্যাসের দাম বাড়ছে, এদিকে তুমি 3000 টাকা 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ, তাহলে সে গ্যাস কিনবে নাকি লক্ষ্মীর ভান্ডারে নিজের টাকা সঞ্চয় করবে, নাকি ছেলে বা বরের হাতে? অনেকে বলে না যে এখন তো দাদারা যায় বৌদিদের কাছে টাকা ধার চাইতে। আরে তো টাকা ধার চাইতে যাবে কেন? কারণ কর্মসংস্থান নেই, তাই। এটা গর্বের বিষয় না যে দাদারা বৌদিদের কাছে টাকা ধার চাইতে চাইছে। বৌদিদেরও স্বনির্ভরতা থাকবে, বৌদিরা কাউকে ধার দেবে কি দেবে না সেটা বৌদিদের ব্যাপার, কিন্তু বৌদিদের স্বনির্ভরতা তৈরি করতে হবে, বৌদিদের জন্য আঞ্চলিক কুটির শিল্প তৈরি করতে হবে। এই যে জ্যাম, জেলি, পাপড়, বড়ি সব বন্ধ। সোনারপুরে তো সেটাই বন্ধ, সব বন্ধ হয়ে গেছে সব। বৌদিদের তো সেই জায়গা দিতে হবে। আর দাদারা কেন ধার চাইবে? দাদাদেরও কর্মসংস্থানের জায়গা তৈরি করতে হবে ভাই, যার যার ইনকাম তার। দিনের শেষে ডবল ইঞ্জিন সরকার হয়, তাহলে ঘরেও তো ডবল ইঞ্জিন থাকতে হবে। হাজবেন্ড ওয়াইফ এই মুহূর্তে দাঁড়িয়ে একবিংশ শতাব্দীতে দুজনেই চাকরি করে, আমরা সবাই জানি। তুমিও কারোর ঘরের স্ত্রীধন, মানে স্ত্রীধন বলছি, স্ত্রী, একটু কেটে দিয়ে স্ত্রীধন বলে ফেলেছি। এটা তুমিও কারোর ঘরের ওয়াইফ, বৌমা, তুমিও চাকরিতে রয়েছো, তুমি তোমার মতো করে রোজগার করার চেষ্টা করছো, তোমার হাজবেন্ডও তাই করছে। আমি বাবা মাকে দেখেও তাই দেখেছি, নিজের ক্ষেত্রেও তাই।
তো এই ধারণা এখন যদি তৈরি হয়ে যায় এই সমাজের বুকে ডাবল ইঞ্জিন চলবে, প্রত্যেকটা ঘরে থাকবে, তাহলে দাদারা কেন বৌদিদের কাছে গিয়ে হাত পাতবে? লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য হাত পাতবে কেন? দাদাদের কর্মসংস্থান থাকবে না, এই কথাটা তো কেউ বলে না। এগুলো আমাদের মধ্যে তৈরি হয়েছে, আমাদের মধ্যে মানে সাধারণ ভোটারদের মধ্যে। আমরা তো সাধারণ ভোটার, এখনো তো সাধারণ ভোটার, সাধারণ ভোটারদের মধ্যে এগুলো তৈরি হয়েছে। আমি গ্রামে গিয়ে এই উত্তরটা পেয়েছি, নাহলে আমি উত্তরটা দিতে পারতাম না। আমাকে এই গ্রামে গিয়ে একজন কাকিমা, তারা জটলা করছিল বসে বসে, গল্প টল্প করছে, করতে করতে তারা এই কথাটা বলছে, আমাদের কাছে হাত পাতবে কেন রে, আমাদের ছেলেদের কেন কর্মসংস্থান থাকবে না রে? আমি তখনই বুঝলাম যে মানুষের মধ্যে এই জিনিসটা এসছে, অ্যান্টিডোট যেটাকে বলে, এটা কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে। তৈরি হচ্ছে। আচ্ছা, কোনো জায়গায় ভয় লাগছে না? একদিকে হেভি ওয়েট, মানে আসানসোলে যদি দেখি অগ্নিমিত্রা পল, যদি সোনারপুরে দেখি লাভলি মৈত্র, তাদের একটা পরিচিতি রয়েছে, তাদের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, বা তাদের ফান্ডিং রয়েছে। সব থেকে বড় কথা, একটা ফান্ডিং রয়েছে। তোমার তো সেই ফান্ডিং বলো বা তোমার পরিচিতি থাকলেও সেই লেভেল পর্যন্ত তুমি এখনো যেতে পারোনি, যেহেতু তাদের ফান্ডিং, তাদের ক্ষমতা, বল প্রচুর রয়েছে। ভয় লাগছে না? আমার ওয়েট কম তো, তাই ভয় লাগছে না। ওনারা হেভি ওয়েট, ওনাদের হেভি হেভি ব্যাপার স্যাপার সব। আর হেভি ওয়েট হয়ে গেলে কিন্তু একটা আহ, বোঝা বেশি, বাড়তি বোঝা মাথায় চেপে যায়, যে হেভি ওয়েট সেই তকমাটা পূরণ করতে হয়। যদি আমি সেই তকমাটা পূরণ না করি, তাহলে কনসিকুয়েন্স আছে তার কিছু। মানে আমি হেভি ওয়েট ভাই, আমি হাত মেলাতে পারবো না, আমি হেভি ওয়েট ভাই, আমি কিন্তু যেখানে সেখানে ঢুকে পড়তে পারবো না, চা খেতে পারবো না, জল খেতে পারবো না, রাস্তায় নেমে বসে পড়তে পারবো না। ভোটের আগে অবশ্য এখন গিয়ে কেউ রুটিও বেলে দিচ্ছে, কেউ বাপরে, কেউ দাড়িও রুটি কামিয়ে বেলছে, কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে, কেউ ঘুটে সাজিয়ে দিচ্ছে, এগুলো করছে। রাজনা হালদার কি এরকম কিছু করবে? আমি এটাতে বিশ্বাস করি না। কিসে বিশ্বাস করি না বলতে, আমি ভোটের আগে গিয়ে মানুষের রুটি বেলে দিলাম 40টা রুটি, আর ভোটের পরে গিয়ে তার রুটি কেনার ক্ষমতাটাই কেড়ে নিলাম, তাহলে আমার কি লাভ? তো এটা কিন্তু হেভি ওয়েটরা পারবে না করতে। হেভি ওয়েটরা এই সচরাচর গিয়ে প্রত্যেক দিন একদিন চা বানালো, দ্বিতীয় দিন কেউ দোকানে গিয়ে চা বানাতে পারবে? পারবে না, দোকানদারও অ্যালাউ করবে না। কিন্তু আমাদের মতো কম ওয়েটদের এই সুযোগ সুবিধাটা রয়েছে, আমরা যখন তখন যেখানে খুশি চলে যেতে পারি, আমাদের কোনো পিছু টান থাকে না। আর সেফটি সিকিউরিটির যে প্রশ্নটা, ভয় লাগার যে কেউ কিছু করে দেবে, একটা মানুষকে আর কত ভয় দেখাতে পারে? আমাকে আর কত ভয় দেখাবে? ভয় পেতে পেতে, ভয়ে তৈরি হতে হতে, লজ্জা পেতে পেতে, কষ্ট পেতে পেতে আমি এখন একটা পাথরে পরিণত হয়ে গেছি। আচ্ছা, ভয় দেখিয়েছে? ভয় দেখিয়েছে মানে এরকম ভয় না, আমার বাড়িতে তো ডাকাতি করিয়ে দিল। আমার কতদিন বাড়িতে আগে? ভেরি রিসেন্টলি, মানে সোনারপুর কারা? দক্ষিণে। কারা করিয়েছে সেটা এখনো পর্যন্ত কেউ বার করতে পারলো না। এটাই হয়ে গেছে সব থেকে বড় অসহায়তার জায়গা। কে ডাকাতি করিয়েছে কেউ জানে না। তো কি করবে? জানে মেরে দেবে। আরে একটা রাজন না জানে মরে গেল, আমি একটা রাজন না মরে গেল, যাওয়ার পরে তো আমাকে দেখে যারা আমার সঙ্গে আসার কথা প্রকাশ করেছে, ভাবনা প্রকাশ করেছে, তাদেরকেও কি মেরে দিতে পারবে? কতগুলো কণ্ঠরোধ করবে, তাই না? কতগুলো কণ্ঠরোধ করা যায়? একটা রাজন্যার কণ্ঠ রোধ হবে, আরো 5টা রাজন্যা তৈরি হচ্ছে, তাদের কণ্ঠ রোধ হবে? হয় মানে মানে তুমি নির্দল হিসেবে দাঁড়ানোর পরেই কি না, তোমার? না, 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 তার আগে, অনেক তার আগে? পুজোর সময়, এই বছর, এই লাস্ট ইয়ার পুজোর সময় হয়েছিল ঘটনাটা। তো সে সময় তুমি বাড়িতে ছিলে বা না, আমরা বাড়িতে পরিবার? ছিলাম না, আমরা কেউ আচ্ছা, পরিবার বাড়িতে ছিল না। তো পুলিশ কি বলছে? এখনো পর্যন্ত আমায় বলেছিল 2 মাসে রিপোর্ট দেবে, এখনো 2 মাস আসেনি বোধহয়। তো আমি আমি দেখুন, আমি পুলিশ দাদাদেরকে নিয়ে বা পুলিশ কাকুদেরকে নিয়ে কোনো মন্তব্য করব না। তারা তাদের কাজ করবে, করুক। তবে হ্যাঁ, আমি এইটুকু আমাদের ইস্তেহারেও বলেছিলাম, ইস্তেহার মানে আমরা কি করব, সোনারপুর দক্ষিণের জন্য না শুধুমাত্র, সেটা জনসংগ্রাম মঞ্চের কি কর্তব্য, সেখানে বলেছিলাম যে প্রশাসন সবসময় হবে দলগত ভাবনার ঊর্ধ্বে। প্রশাসনের হাতে পরিচালনার ক্ষমতা থাকে। প্রশাসন যদি দলের আদর্শে আবদ্ধ হয়ে যায়, দলের দ্বারা সেটাই তো আবদ্ধ এখন হয়ে যায়, হচ্ছে। সেটা সমস্যা। তো আমরা সেটা পরিবর্তন করতে চেয়েছি, এবং আগামী দিনে আমরা যদি পারি, যদি আমাদেরকে মানুষ সুযোগ দেয়, সেটা পরিবর্তন করার, সম্পূর্ণ পরিবর্তন করার চেষ্টা আমরা করব। অবশ্যই, যে হেভি ওয়েট নয়, রাজন্যা এই মুহূর্তে তার নিজের ওয়েটেই থাকতে চাইছে, এবং সোনারপুর এবং আসানসোল এই দুটো যে এলাকা রয়েছে সেই এলাকার মানুষের জন্য কাজ করতে চাইছেন এবং এগিয়ে যেতে চাইছেন। এখন এটাই দেখার বিষয়, যে প্রশ্নটা আমার আপনার সবার মনেই রয়েছে এবং থাকবে যতদিন না পর্যন্ত রাজন্যা হালদার জিতে আসছেন, যে নির্দল
থেকে প্রার্থী হওয়ার পর বিধায়িকা হয়ে গেলে তিনি দল পরিবর্তন করবেন, না এই দলে থেকেই মানুষের হয়ে কাজ করবেন? আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল রিপোর্টে। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalreporter.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো। স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।